ওয়াশিংটন ডিসিতে এক আফগান নাগরিকের গুলিতে ন্যাশনাল গার্ডের সদস্য নিহত হওয়ার পর থেকেই অভিবাসন নিয়ে শুরু হয়েছে নতুন ঝড়। আর সেই ঝড়ের মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিলেন তিনি স্থায়ীভাবে বন্ধ করে দেবেন। এতেই প্রশ্ন উঠেছে, তৃতীয় বিশ্বের দেশের সেই তালিকায় কি বাংলাদেশও আছে? যদি তাই হয় তাহলে যুক্তরাষ্ট্রে থাকা ৩ লাখ বাংলাদেশি আর পড়াশোনা চাকরির স্বপ্নে বিভোর তরুণদের ভবিষ্যৎ কি? সত্যি সত্যি কতটা ঝুঁকিতে বাংলাদেশ, নাকি এবারের মতো বেঁচে যাচ্ছেন বাংলাদেশিরা? শোনা যাক মূল বিশ্লেষণ। তৃতীয় বিশ্বের দেশ শব্দটা শুনতে যতটা সহজ মনে হয়, আসলে ততটা নয়। এর পেছনে একটা বড় ইতিহাস আছে, আর এই শব্দের ব্যবহারও সময়ের সঙ্গে বদলে গেছে। আমরা এখন যেটা ভাবি মাথাপিছু জিডিপি কম, দরিদ্র দেশ, ওটাই তৃতীয় বিশ্ব। কিন্তু শুরুতে বিষয়টা ছিল পুরোপুরি রাজনৈতিক। স্নায়ুযুদ্ধের সময় যারা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো জোটে ছিল না, আবার সোভিয়েত ব্লকেও ছিল না, তাদের বলা হতো তৃতীয় বিশ্ব। ৯০-এর দশকে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর শব্দটির মানে বদলে যায়। তখন থেকে এটা ব্যবহার হতে থাকে অর্থনৈতিকভাবে দুর্বল, সামাজিক উন্নয়নে পিছিয়ে থাকা কিংবা রাজনৈতিকভাবে অস্থিতিশীল দেশ বোঝাতে। এখন আসি বাংলাদেশের প্রসঙ্গে। বাংলাদেশ এখনও এলডিসি অর্থাৎ স্বল্পোন্নত দেশের তালিকায় আছে ঠিকই, কিন্তু একই সঙ্গে দ্রুত উন্নয়নশীল দেশে উত্তরণের পথে। জাতিসংঘের ঘোষিত ৩টি সূচকে আয়, মানব সম্পদ উন্নয়ন আর অর্থনৈতিক ভঙ্গুরতা সব ক্ষেত্রেই বাংলাদেশের অগ্রগতিও বেশ ধারাবাহিক। ফলে এখন আর আমাদের আগের অর্থে পিছিয়ে থাকা দেশ হিসেবে দেখা হয় না। উন্নয়নশীল দেশের দিকে এগোনো, স্থিতিশীল অর্থনীতি, কর্মক্ষম জনসংখ্যা আর মোটামুটি স্থির রাজনৈতিক পরিস্থিতি, এসব মিলিয়ে বাংলাদেশ এমন একটি দেশ যাকে কোনোভাবে সহজে ঝুঁকিপূর্ণ বা নিষিদ্ধ তালিকায় রাখার মতো দেশ হিসেবে ধরা হয় না। যেহেতু ট্রাম্প নীতি নির্ধারণী পর্যায়ে এইসব হিসাবকে খুবই গুরুত্ব দেন, তাই এদিক থেকে বাংলাদেশের ভাগ্যটা বেশ ভালো। আফগানিস্তান, ইয়েমেন, মিয়ানমার, হাইতির মতো দেশগুলোর উপর যুদ্ধ, সন্ত্রাসবাদ, রাজনৈতিক অস্থিরতা কিংবা মানবাধিকার ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের বাড়তি নজরদারি আছে। সুখবর হচ্ছে বাংলাদেশ এদিক থেকে আলাদা। ফলে ট্রাম্পের অতিরিক্ত নজরদারিতে এই মুহূর্তে আমরা নেই, বরং বহু আন্তর্জাতিক গবেষণায় বাংলাদেশকে দ্রুত উন্নয়নশীল অর্থনীতির উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এই কারণে বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের বক্তব্যে তৃতীয় বিশ্ব শব্দটা যত বড় ও রাজনৈতিকভাবে ভারী শোনাক, এর সরাসরি চাপ বাংলাদেশের উপর পড়ার সম্ভাবনা খুবই কম। ট্রাম্পের এই বক্তব্যে আরেকটা বড় উদ্বেগ গ্রিন কার্ড। গ্রিন কার্ড এমনই একটা স্ট্যাটাস যেটা বাতিল করা যায় না ইচ্ছে করলেই। ফলে যুক্তরাষ্ট্রে থাকা আনুমানিক ৩ লাখ বাংলাদেশি গ্রিন কার্ডধারীরা কি ঝুঁকিতে পড়বে, এ নিয়েও প্রশ্ন উঠছে। সাধারণত গ্রিন কার্ড বাতিল করতে হলে খুব নির্দিষ্ট ধরনের গুরুতর কারণ লাগবে। সরাসরি হত্যাকাণ্ড, কঠিন ধরনের জালিয়াতি, এসব অপরাধে দোষী সাব্যস্ত হওয়া, জননিরাপত্তার জন্য ঝুঁকি হওয়া, যেমন সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত থাকা, অভিবাসন আবেদনে বড় ধরনের প্রতারণা, পরিচয় গোপন, অপরাধ লুকানো, ভুয়া বিয়ে, এসব, অথবা দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রের বাইরে থাকা। এই 4টির বাইরের মানুষদের গ্রিন কার্ড বাতিল হওয়া প্রায় অসম্ভব। ট্রাম্প প্রশাসন বলছে 2025 সালের জুনে বিশ্বের যে 19 দেশকে নিষেধাজ্ঞার তালিকায় রাখা হয়েছে, সেই দেশগুলোর গ্রিন কার্ডধারীদের আবার পরীক্ষা হবে। কিন্তু কিভাবে হবে, কি দেখা হবে, কার কার গ্রিন কার্ড বাতিল হতে পারে, এসব কিছু এখনও স্পষ্ট নয়। তবে এখানেও সুখের বিষয়, প্রথমত বাংলাদেশ ট্রাম্পের উল্লেখ করা সেই 19 দেশের তালিকায় নেই। দ্বিতীয়ত বাংলাদেশ কখনোই যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ঝুঁকির লিস্টে যায়নি। তৃতীয়ত যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশিদের ইমেজ খুবই ইতিবাচক। অপরাধের হার কম, চাকরি ব্যবসা স্থিতিশীল, ট্যাক্স রেকর্ড ভালো, পরিবারভিত্তিক অভিবাসন বেশি, এসব যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকদের কাছে শক্ত বার্তা দেয়। তাই বাংলাদেশিরা যে কোনো রিস্ক স্ক্রিনিংয়ে তুলনামূলক নিরাপদ থাকবে,
এটা বড় বিশ্লেষকদের অভিমত। সব মিলিয়ে বাস্তব ছবিটা খুব স্পষ্ট। যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের ইতিবাচক অবস্থান, দেশের উন্নয়ন গতি এবং সামগ্রিক স্থিতিশীলতা, এই 3 কারণে বাংলাদেশের জন্য এখনই কোনো সরাসরি বাধা বা ঝুঁকির সংকেত নেই। অর্থাৎ ট্রাম্পের ঘোষণা যতটাই কঠোর শোনাক না কেন, এই ধাক্কায় বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের দরজা অন্তত এখনই বন্ধ হয়ে যাচ্ছে না।